আশ্চর্য। ত্রিদীপ দেব, ধন্যবাদ আজকের পার্বত্য কাব্যের লাইভ অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য সবাই প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ত্রিদীপ দেব, সুদূর নিউ ইয়র্ক থেকে স্বাগতম প্রিয় কবি। ধন্যবাদ আপনাকে, আপনি এত দূর থেকে জয়েন করেছেন, সেজন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ত্রিদীপ দেব। আমি মনে হয় আজকে একটু আর্লি আসছি, অনেকদিন পর আসলাম। সুনীল চাকমা দাদা, কেমন আছেন সুনীল দাদা? আমাকে যদি শোনা যায় তাহলে একটু জানাবেন প্লিজ। সুনীল কান্তি চাকমা, ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। হ্যাঁ হাজির। ওকে ধন্যবাদ। আপনারা না থাকলে আসলে আনুমাজি দিদি স্বাগত। ওকে ত্রিদীপ দেব, পার্বত্য কাব্যের লাইভে স্বাগতম। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম। আমি শুরু করছি। আজকে আমি নিজের মতো করে কিছু সাজিয়েছি, যে শুধু যে আজকের মানে আমার লেখা কবিতা পড়ব তা কিন্তু না, আমি অনেক লেখকদের কবিতা পড়ব, বিশেষ করে আমাদের পার্বত্য কাব্যে যারা আছেন। আনুমাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত বন্ধু মুজিবুর রহমান। হ্যাঁ, আমাদের পার্বত্য কাব্যের যারা লেখক আছেন তাদের মধ্য থেকে কিছু লেখা আমি আমার পছন্দ মতো করে বাছাই করেছি, চেষ্টা করব পড়তে। আসলে যেটাকে বলে আবৃত্তি আসলে তো পারি না, চেষ্টা করা আর কি পড়ার জন্য। হ্যাঁ, সুনীল কান্তি চাকমা, হ্যাঁ থ্যাংক ইউ, অবশ্যই থাকবেন। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি কি শুরু করব তাহলে? আচ্ছা, পার্বত্য কাব্য আসলে আমার খুব পছন্দের একটা জায়গা। একটা দুর্বলতা তো আছেই, যেহেতু আমার ছেলেবেলা, শৈশব, কৈশোর পার্বত্য অঞ্চলে কেটেছে, সেজন্য ওই অঞ্চলটার প্রতি আমার নিজের একটা যে অধিকার বোধ, নিজের একটা আপন আপন একটা মনে মানে অনুভূতি, এটা জাগে। তো সেজন্য পার্বত্য কাব্যের প্রতি অনেক কৃতজ্ঞতা যে আমি পার্বত্য কাব্যের সাথে সম্পৃক্ত হতে পেরেছি, সেই জন্য নিজের কাছেও অনেক ভালো লাগে। আর কতটুকু দিতে পারবো জানি না, তবে যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব পার্বত্য কাব্যের সাথে নিজেকে জড়িয়ে রাখতে, এবং আমার সৃষ্টি কিছু লেখা, কিছু কবিতা, সেগুলো এখানে প্রকাশ করতে, সবার সাথে শেয়ার করতে অবশ্যই চেষ্টা করব। তো যারা আসছেন সবার জন্য অনেক শুভকামনা, আমাদের সাথে থাকবেন আশা করি, সেই অভিপ্রায় নিয়ে শুরু করছি। হ্যাঁ আনুমাজি, ধন্যবাদ। হ্যাঁ ওকে। তো আসলে অন্যের লেখা পড়তে একটু ভয় লাগে, যে ভুল হলো কিনা এরকম একটা ভীতি কাজ করে সব সময়। এই যে আলাউদ্দিন, দারুণ লাগছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে দেখার দৃষ্টিভঙ্গিটা সুন্দর হলে সব কিছুই ভালো লাগে। লক্ষ্মী, স্বাগতম দিদি। চলো, আমি তাহলে শুরু করছি। আজকে যেহেতু মানে একটা নীলবর্ণেন্দু গুণের যেহেতু আজকে জন্মদিন, আজকে বাবা দিবস, আজকে আসলে অনেক কিছু। তো বাবা দিবসটা তো সব কিছুকেই ছাড়িয়ে যায়, যেহেতু বাবা নামক ব্যক্তিটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বাবা একটা মানে সন্তানের জন্য বাবা একজন পৃথিবীর একটা অংশ, আমি মনে করি। রোকেয়া আক্তার, হ্যাঁ থ্যাংক ইউ আপু।
ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। তো আমি বাবার বাবাকে নিয়ে লেখা যে কবিতা আছে সেটা দিয়েই আমি শুরু করব, এবং বাবাকে নিয়ে লেখা কবিতা দিয়ে আমি লেখা দিয়ে আমি শেষ করারও চেষ্টা করব। তো সকলকে শুভেচ্ছা। তো শুরু করি রেজা ভাই। হ্যাঁ রেজা ভাই, লেট লতিফ। রেজা ভাই, ওকে। আসলে উপরের কমেন্টসটা মনে হয় পড়তে পারি নাই। আপনার সম্পর্কে লিটন থেকে, আচ্ছা হ্যাঁ লিটন, আমরা আসলে ছেলেবেলার বন্ধু, আর একসাথে বেড়ে ওঠা, স্কুল লাইফ, আর এখনো যোগাযোগ আছে। অনেক ভালো আসলে পার্বত্য কাব্যের মানে সাথে আমার ফ্রেন্ডরাও অনেক জড়িত আছে, এই দিকটা থেকে আরো ভালো লাগে। বন্ধু মোবাইলটা আর একটু কাছে নিব, ঠিক আছে? ওকে ঠিক আছে, নির্ভয়ে পড়ছি, ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুরু করছি। বাবা, আমার লেখা বাবা দিয়ে, বাবার উদ্দেশ্যে লেখা ছিল, একদম নিজের কথাগুলো। বাবা হলেন পথপ্রদর্শক, ভুল হলে বলে হাতটি ভাড়া, আমি আছি ভাবছিস কেন, বলতো কেন এত তাড়া। বাবা হলেন শিক্ষাগুরু, যার হাত ধরে জীবনের শিক্ষা হয় যে শুরু। বাবার ছায়া ভীষণ সুখের, আবেশ জাগায় তোমার গায়ের গন্ধটা। আরো সুখের স্মৃতি আছে বাবার আঙুল ধরে চলতে শেখা। বাবা হলেন কোমল হৃদয়ের কঠিন মানুষ, কত সুখে দিন কেটেছে, কষ্ট কবু পায়নি নাগাল। তুমি সকল সুখের অন্ত, সব কিছু থেকে আগলে রাখো। বাবা তুমি ভালো থেকো, যেখানেই আছো, যেথায় থাকো, ভালো থেকো, ভালো থেকো বাবা, অবশেষে ভালো থেকো। আসলে প্রথমেই তো কেমন হলো জানি না, বাবাকে নিয়ে লেখা আজকে বাবা দিবসে। আমার লেখার প্রেরণা আসলে বাবার কাছ থেকে পাওয়া। বাবা ডায়েরি কিনে দিতেন, সেই থেকে লেখা শুরু, ডায়েরির ছলে ছলে লেখা শুরু। তো বাবা যাই লিখতাম বলতেন অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। এখন বুঝি আসলে এটা আসলে নিতান্তই অনুপ্রেরণার জন্য। তো বাবা জীবিত ছিল, আমরা বেশি সময় বাবাকে পাইনি, যে বাবাকে এখন যেমন বলতে পারি বাবা সম্পর্কে, বাবার ভালো লাগা, বাবার কাছ থেকে ভালো লাগা অনুভূতিটুকু যে প্রকাশ করতে পারি, সেই সময়টুকু আমরা আসলে পাইনি। খুবই তাড়াতাড়ি চলে গেছেন বাবা আমাদের ছেড়ে। এখন যাই করি হয়তো বাবা উপর থেকে দেখছেন। হ্যাঁ রেজা ভাই ধন্যবাদ। হ্যাঁ আমজাদ ভাই স্বাগতম। ফেরদৌসী আক্তার স্বাগতম, ধন্যবাদ। রাব্বানী সরকার শুভেচ্ছা, হ্যাঁ আপনাকেও। তারপরে মুন্সি কবির সরি, সকল বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা। হ্যাঁ অবশ্যই সকল বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকের দিনটাই যে শুধু স্মরণ করি তা না, বাবা সবসময় থাকে, বাবা অবশ্যই স্মরণে থাকে, সবসময় থাকে। যেহেতু আজকে স্পেশাল ডে, সেজন্যই হয়তো একটু আলাদা কিছুভাবে বলার সুযোগ আছে আর কি। হ্যাঁ ফেরদৌসী আক্তার শুভকামনা আপনার জন্য। সাউন্ড কম পাচ্ছেন? আমি অবশ্য জোরে পড়ার চেষ্টা করছি। হ্যাঁ আরেকটু জোরে পড়বো, থ্যাংক ইউ। হ্যাঁ বাবার সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না সুনীলদা, বাবা বাবাই। বাবা দিবসে সরি, ধন্যবাদ। মুন্সি কবির ধন্যবাদ ভাই। নেট ডিস্টার্ব করছে, রোকে আপার নেট ডিস্টার্ব করছে। দেব দেবশ্রী চাকমা, আমার বন্ধু দেবশ্রী চাকমা, অভিনন্দন বন্ধু। মুজিবুর রহমান ধন্যবাদ। আচ্ছা আমি তাহলে আরেকটু ছোট ছোট, রোকে আপা বাবা দিবসের কবিতাটি সুন্দর লেখা হয়েছে, ধন্যবাদ আপু। চেষ্টা করেছি বাবাকে নিয়ে লেখা।
হ্যাঁ, রেজা ভাই চালিয়ে যাচ্ছি, সঙ্গে থাকবেন। আজকে কবি নির্মলেন্দু গুণের জন্মদিন ছিল, তো সেজন্য দুঃসাহস করছি পড়ার। জানি না কেমন হবে, চেষ্টা করে যাই। হ্যাঁ, জুড়ে পড়ছি অবশ্যই, আমার সবটুকু দিয়ে জুড়ে পড়ছি। ওকে। কবি নির্মলেন্দু গুণের জন্মদিন উপলক্ষে তারই লেখা একটি কবিতা। হাত বাড়িয়ে ছুঁই না তাকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তবু তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছুব, হাত বাড়িয়ে দাঁড়ব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায়ী দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব। হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছুব। তুই কেমন করে যাবি? আসলে লেখাটা এত ভাল লাগছে যে পড়ার লোভ সামলাতে পারিনি। আজকে ফেসবুকে একজন দিল, সেখান থেকে আমিও লিখে নিলাম। হ্যাঁ, ফেরদৌসী, ফেরদৌসী আক্তার জি। আপনার লেখা বাবা কবিতার মাধ্যমে পৃথিবীর সকল বাবার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। ধন্যবাদ। হ্যাঁ, অনেকগুলো কমেন্টস মনে হয় পড়তে পারিনি। মুন্সি কবির অভিনন্দন, লক্ষ্মী লক্ষ্মী হবে মনে হয়। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, জুড়ে পড়ছি। ওকে, ঠিক আছে। আরেকটু এখন কি জুড়ে হচ্ছে? আমার আসলে থেকে থেকে একটু স্লো হয়ে যায়। এটা আসলে কি বলবো, জন্মদিন অসাধারণ। হ্যাঁ, ধন্যবাদ মুন্সি কবির ভাই। চেষ্টা করেছি ক্ষুদ্র একটু প্রয়াস। ওনাকে আসলে কাছ থেকে দেখেছি, একজন আমাদের জীবন্ত কিংবদন্তি। মানে ওনার লেখা পড়ার সাহস করাটা আসলে বিশাল ব্যাপার আমার কাছে মনে হয়। হ্যাঁ, আমজাদ ভাই, থ্যাংক ইউ। ফেরদৌসী আক্তার, ধন্যবাদ। আচ্ছা, এখন আরেকটুতে যাই। সেটা হচ্ছে কিছু চারু কবিতা আছে ছোট ছোট, আমার চারলান চারলান যে লেখাগুলো, সেই লেখাগুলো অনেক ভালো লাগে। আরেকটা বিষয় বলে নিই যে এবার আসলে মানে এই পার্বত্য কাব্যের প্রোগ্রামে যেতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। অনেকের সাথে দেখা হয়নি, খুব কষ্ট লেগেছে। আমার নিজের একটা জায়গা, পারিবারিক কারণে যেতে পারিনি। আর হ্যাঁ, সুনীল কান্তির চাকমা, খুব সুন্দর আবৃত্তি। ধন্যবাদ দাদা, আবৃত্তি কিনা জানি না, পড়ার চেষ্টা করেছি। রোকেয়া আক্তার, খুব ভালো লাগছে। মুন্সি কবির, ঠিক আছে। সুপ্রিয় দিদিমণি, ধন্যবাদ সুন্দর করে সম্বোধন করার জন্য। এমডি বাবুল, হাই আপু, কেমন আছেন? ওকে। আচ্ছা, আর একটা হচ্ছে এখন যে আমাদের করোনা মহামারী সারা বিশ্বে চলছে, তারপরে সবাই আমরা ভালো থাকার চেষ্টা করছি। একান্তই ভালো থাকার চেষ্টা আসলে নিজের থেকেই করতে হয়। কখনোই আমরা একটু বলে নেই, আসলে এটা বাড়াবাড়ি কিছু না, জাস্ট চেষ্টা করা আর কি, আপনজনকে বলার একটু সুযোগ পাওয়া। আজকে আমরা সবসময় পজিটিভ চিন্তা করব যে ভালো থাকবো, অল্পতেই ভেঙে না পড়ি, যেন অল্পতেই যেন ভয় পেয়ে না যাই। এই করোনা মোকাবেলায় আসলে মানসিক শক্তিটাই সবচেয়ে বড়। মানসিক শক্তি ছাড়া আর কিছুই নেই। নিজেকে ভালো রাখা, পরিবারের সাথে সময় কাটানো, পরিবারের সাথে ভালো থাকা, এই সময়টাতে সবাইকেই চেষ্টা করতে হবে আমরা যেন ভয় না পেয়ে যাই, ভেঙে না পড়ি। সবসময় যেন আমাদের মনোবল ঠিক থাকে, আমরা যেন সাহস পাই। তো এই আয়োজনগুলো, এই যে আড্ডাটা, এটাও আসলে ভালো থাকারই একটা পন্থা। যে আমারও আজকে ভালো লাগছে, সবার সাথে আড্ডা দিচ্ছি, সবাইকে দেখছি, এটা আসলেই একটা ভালো লাগা। হ্যাঁ, রাজু আহমেদ, মনোমুগ্ধকর। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি যে ছোট ছোট লেখি, দুলান চাল্লান, এগুলো আমার খুবই পছন্দের লেখা। দুলান চাল্লান লেখাগুলো আমার খুবই ভালো লাগে। তো ওখান থেকে শিমলি দিদি, কেমন আছেন শিমলি দিদি?
শিল্পী দিদি সবসময় খোঁজ খবর নেয় কেমন আছি। আসলে এত মানে একটা বাজে সিচুয়েশনে আছি যে সবসময় আসলে মানে উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না, সেজন্য দুঃখিত। চেষ্টা করি সবসময় সবার সাথে থাকতে। আর ইদানিং একটু আমি পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে অনেক ঝামেলার মধ্যে আছি, যার জন্য পার্বত্য কাব্যে একটু সময় কম দিতে পারছি। কিন্তু আমার অন্তরে সবসময় পার্বত্য কাব্য নিজের মধ্যে আমি লালন করি। আমার স্মৃতির শহর, নিজের শহর, আমার প্রিয় পার্বত্য কাব্য একটা প্রতিষ্ঠান, সেটাকে আমি লালন করি। সেজন্য মন থেকে সবসময় কাছে থাকি। হয়তো সাময়িক একটু সমস্যার জন্য আমি সময় দিতে পারছি না। ঠিক আছে, আমি তাহলে আমার রেজাল্ট করে মুখে হাসি নাই কেন? হাসি এই তো হেসে দিলাম। আমি আসলে বোকার মতো সবসময় হাসি, এটা আমার হাসিটাও আমার একটা বৈশিষ্ট্য। যাই হোক, চেষ্টা করি হেসে থাকার জন্য। ওকে। আর গম্ভীরতা আসলে হঠাৎই চলে আসে। হ্যাঁ, চাল্লান চাল্লান যে চারু কবিতাগুলো করছি, কামরুল হাসান শিকদার ও অভিনন্দন নন্নার আপা, খুব সুন্দর আবৃত্তি, ধন্যবাদ। আচ্ছা, হেডফোন মুখের কাছে নিব। ওকে, মুখের কাছে নিলে আসলে দুটোই লাগাতে হয়। ওকে। ঠিক আছে, আমি চারু কবিতা থেকে পড়ছি। ছোট ছোট তিনলান দুলান, ভালো লাগলে অবশ্যই জানাবেন। দুঃখগুলো মেঘ হয়ে আকাশে যায় উড়ে, কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে। এগুলো আসলে নিজের মনের থেকে লেখা, নিজের ভালো লাগা থেকে লেখা। প্রতিটা লেখাই আসলে নিজের ভালো লাগা, আবেগ, অনুভূতির প্রকাশ আসলে, যে যেভাবেই নিক। আচ্ছা, এখন আরেকটা কবিতায় যাচ্ছি, সেটা তো দেখা হলো। এটা আসলে আমার রাঙামাটিকে নিয়ে লেখা। আমাদের বন্ধুদের প্রোগ্রামে গিয়েছিলাম জানুয়ারি মাসের লাস্ট উইকে। তো ওখানে নৌভ্রমণের সময় লেখা, সেটাই পড়ছি। রাঙামাটিকে ঘিরেই আসলে লেখা, রাঙামাটির স্মৃতি, রাঙামাটি এসব ঘিরেই লেখা। দেখা হলো, আলোয় আলোয় দেখা হলো সবুজ আর পাহাড়ের দেশে, নীল নীলাদ্রির বেশে, ফুল হাসে ফুল ভাসে আনন্দ উল্লাসে, চেনা শহরে অচেনা পথিকের বেশে। এলোমেলো হেঁটেছি আদারের সাথে চলেছি, কেটেছে সময় পথে পথে। ছোট ছোট লেখা, কিন্তু অনেক ভালো লাগা। বন্ধুদের সাথে থাকা অবস্থায় চেষ্টা করেছি একটু ছোট করে লিখতে। আচ্ছা, এখন আমি আমাদের সম্মানিত কয়েকজন কবির লেখা পড়ব। হ্যাঁ, আর একটা আমি এর মধ্যে হচ্ছে একটু ইয়ে করে নেই, বলে নেই যে আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা লেখা, সেটাও আমার খুবই পছন্দের একজন লেখক, যে দুঃসাহস করেছি সেটাও পড়ার জন্য। তো সঙ্গেই থাকুন। অনন্ত স্বভাব, অনন্ত স্বভাব। একদিন নারী প্রেম ডেকেছে আমাকে, আমি খুব সারাহীন নিঃশব্দে ছিলাম, আমি যাইনি। নিঃসঙ্গ বসন্তে আমার সরি নিঃসঙ্গ বসন্তে আমার বন্ধ দরজায় করাঘাত করেছিলে তুমি প্রেম, আমি দোর খুলিনি, আমি যাইনি। আসলে লেখা ছোট হওয়াতে দেখতে একটু সমস্যা হয়ে যাবে। উন্মূল বাসনা বিদ্য রক্তাক্ত যৌবন আমাকে ডেকেছিল অভিসারে, আমি যাইনি। নদীদের রোমন্থনে ভাসা আছে ঢেউয়ের মুকুটে জীবনের প্রতিবিম্ব, একথাও বলেছিলেন একদিন, তবু আমি যাইনি নদীর কাছে। সাগর আমাকে ডেকেছিল, আমি যাইনি। সৌন্দর্য আমাকে ডেকেছিল, প্রাচুর্য আমাকে ডেকেছিল, আমি যাইনি। তুমি আমাকে ডাকোনি কখনো, আমি শুধু তোমারই কাছে যাব।
ওনার লেখা আসলে খুবই চমৎকার, ভালো লাগে। আসলে ওভাবে আবৃত্তি করতে না পারাই হয়তো শুনতে ভালো লাগে না, বাট লেখাগুলো আসলে হৃদয় ছুঁয়ে যায়। এটি ছিল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি লেখা। কথা কম শোনা যাচ্ছে? ওকে। রাঙামাটির অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ। ধন্যবাদ। রাঙামাটি আসলে অসাধারণ একটা শহর, একটা চমৎকার। আমি সবসময় বলি যে এটা স্মৃতির, মানে কি বলে এটাকে, আঁকা একটা ছবি। এত চমৎকার একটা শহর, ছোট্ট কিন্তু এত চমৎকার একটা শহরে বেড়ে ওঠার সুযোগ হয়েছে আমার, সেজন্য আসলে নিজেকে অনেক ধন্য মনে হয়। হ্যাঁ রুকেয়া আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি আমাদের আমাদের সাহিত্যের, সরি, আমাদের যে অরণ্যের গহীনে যে কাব্যগ্রন্থটি আছে, শিমলিদি খুব সুন্দর লাগছে। ওকে, ঠিক আছে। আপনিও দেখতে ভালো লাগে, মানে মনটা অনেক ভালো, তো সেজন্য সুন্দর লাগছে। আমি হাসান মঞ্জু ভাইকে আসলে হয়তো অনেকবার দেখেছি, কিন্তু ওনার নাম চেনার পরে হয়তো দেখা হয়নি, যেহেতু একই শহরে অনেক বছর কেটেছে আমার। কিন্তু এখন ওনার লেখা আমার ভালো লাগে, আর উনি যেহেতু পার্বত্য কাব্যের বিশাল একটা অবদান আছে ওনার, তাই ওনার সম্মানে ওনার একটা লেখা পড়ার চেষ্টা করছি আমি, হাসান মঞ্জু ভাইয়ের। আমি তার আঙুল দেখে চিনতে পারি। আসলে মানে কি বলেন, লেখার যে নামটাই আসলে আকর্ষণ করে মানুষকে, যে ভালো লাগে। হ্যাঁ, আমি তার আঙুল দেখে চিনতে পারি। খুবই আপন আপন একটা লেখা। হ্যাঁ, শুরু করছি। এদেশ যখন জ্যোৎস্না মেঘে নিদ্রারত, তখন এক লাল সবুজের মাঠের দিকে সাদা কালো রক্তজবা ফুলের মতো আমি রোজ হাঁটিতে দেখি সেই কবিকে। আমি তার আঙুল দেখে চিনতে পারি। অবিনশ্বর অজর অমর মুক্তি দেখি, খুব চেনা এ লোকটা যে এ বাংলারই। কবিতার পঙ্কক্তি জুড়ে মুক্তি লেখি, আমি তার চশমা দেখে চিনতে পারি। আকাশে ঊর্ধ্বমুখী ঋজু তর্জনী, চিরচেনা ভরাট বজ্রকণ্ঠ তারি। মুক্তির মন্ত্র দিলেন এই একজনই। উনি যাকেই উদ্দেশ্য করে লিখুক লেখাটা, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় যে খুব কাছের কাউকে অনুভব করে লিখেছেন উনি। হ্যাঁ, তারপর হ্যাঁ, ত্রিদীপ দেব, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন বলাই রে, এই গানটা এত পছন্দের ছিল। এখনো মানে এই গানটার কলিটা মাথায় আসলেই মানে রাঙামাটির পথ, পাহাড়, এইসবই চোখে ভেসে ওঠে। ফোনের ভলিউম না, ফোনের ভলিউম তো আমি বাড়িয়ে রেখেছি রেজা ভাই। এটা মনে হয় একটু কাছে ধরতে হবে। হ্যাঁ, হাসান মঞ্জু ভাই মনে হয় আজকে নাই হচ্ছে, ঠিক আছে। আলহাজ শরীফ শাকি, ওহো শব্দ কম হচ্ছে। এটা একটু মুখের কাছে তাহলে ধরে পড়ি। আচ্ছা, এটা হলো আমাদের আরেকজন পার্বত্য কাব্যের শ্রদ্ধেয় শিল্পী, সরি কবি এবং শিল্পীও বলা যায়। উনি যেহেতু আবৃত্তি করেন, চমৎকার আবৃত্তি করেন। ইদানিং হচ্ছে ইউটিউবে ওনার আবৃত্তি শুনি, ভালো লাগে, মন্ত্রমুগ্ধের মতো। আসলে মানুষ লিখতেও পারে, আবার আবৃত্তিও করতে পারে। আবৃত্তি একটা সাধনা, সেটা যারা রপ্ত করতে পারে, এটা একটা বিশাল, মানে বিশাল একটা কিছু অর্জন করা আমার কাছে মনে হয়, যেহেতু আমি পারি না। ওকে, অনুমাজি। হ্যাঁ, শব্দ কম শুনতে পাচ্ছেন? ও, এখন কি জোরে শোনা যাচ্ছে? এখন জোরে শোনা যাচ্ছে? হ্যাঁ, কেউ বলবেন যে এখন শব্দ ঠিক আছে কিনা? আমি আসলে চেষ্টা করছি জোরে জোরে বলার জন্য। আমার
আমার এখানে ভলিউমটা অনেক বাড়ানো। হ্যাঁ, ভলিউমটা অনেক বাড়ানো। ওকে, আমি এটা মুখের কাছে নিয়ে বলছি, হেডফোনটা চেষ্টা করছি। ওকে। তিনি হলেন আমাদের শিমলি চৌধুরী, পার্বত্য কাব্যের প্রধান অ্যাডমিন। হ্যাঁ, ফেরদৌসী একদার, আমি তার আঙ্গুল দেখে চিনতে পারি। আচ্ছা, শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখেছেন। হ্যাঁ, সেটাই, একদম কাছের থেকে আর অনুভবে লেখলে এত চমৎকার করে লেখা যায়। ধন্যবাদ। হ্যাঁ, বুঝতে পারলাম শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা। হ্যাঁ, আমি অনেক লিখেছি ওনাকে নিয়ে, কিন্তু আসলে খুঁজে পাওয়া মুশকিল। একজন আমাদের কি বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে আসলে যত লেখা যায় ততই কম হবে। স্বপ্নদ্রষ্টা, আমাদের বাঙালির জাতির জনক, তার প্রতি অসীম শ্রদ্ধা জানাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে? ওকে, বলছি। আমি পড়ছি শিমলি চৌধুরীর একলা আকাশ। করিডোরে একা বসে আশেপাশে আকাশ পাশে, সরি আবার শুরু করি, এলোমেলো হয়ে যাচ্ছি। করিডোরে একা বসে আকাশ পানেই তাকিয়ে তারাগুলো ডেকে গেছে আবছা কালো মেঘে। দক্ষিণা বাতাসে ভেসে বেড়াচ্ছে পুঞ্জ পুঞ্জ মেঘ। মেঘেদের সঙ্গে ভেসে চলল অবুঝ মন। যেতে যেতে পথটা অচেনা মনে হলো। সবকিছুই কেমন যেন অপরিচিত লাগছে। আকাশটাও যেন আজ বড্ড অচেনা। কোনো কিছুই আর আগের মতো নেই। দিন বদলের সঙ্গে রূপ বদলাচ্ছে মুখোশ পরা মানুষ নামক দ্বিপদী প্রাণীগুলো। যে কণ্ঠের মাধুর্যতায় এক সময় প্রেম জাগে, আজ তার বিপরীত চিত্র পরিলক্ষিত। নীল ভালোবাসা যেন খুব ধীরে লয়ে ধূসর মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে। অনুভূতিহীন রুক্ষ চাদরে মোড়া বাস্তব স্বার্থের হাতে ধরা দেয় নির্মমভাবে। অন্ধকার করিডোরে ভাবনাগুলো আঁকড়ে ধরে, অন্ধকারটাই যেন আজ বড্ড পরিচিত। হ্যাঁ, আসলেই ওনার অনেকগুলো লেখা খুব সুন্দর, কিন্তু এই লেখাটা আমার কাছে খুব ভাল লাগলো। ভাবলাম যে পড়ার চেষ্টা করি। হ্যাঁ শিমলি দিদি, আমি চেষ্টা করেছি আমার কাছে ক্ষুদ্র প্রয়াস যে একটু পড়ি, সবার কবিতাগুলো একটু আবৃত্তিটা করতে পারলে আরো ভালো হতো। আসলে সময় পাই না এত প্র্যাকটিস করার। আগামীতে চেষ্টা করব, আবৃত্তি শেখার একটা ইচ্ছা আছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, মুজিবুর রহমান অসাধারণ আবৃত্তি। ধন্যবাদ দাদা, চেষ্টা করেছি। এই যে মালাউদ্দিন, কবি দারুণ হচ্ছে, কথা শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। হ্যাঁ শিমলি দিদি, আমার কবিতা প্রাণ পেল। আপনার কবিতা এমনিতেই সুন্দর, আর এত ভালো লিখেন, উচ্চমানের লেখা। আসলে প্রাণ আছে বলেই আমি আজকে পড়তে পেরেছি, কবিতায় প্রাণ আছে বলেই আমি মনে করি শিমলি দিদি। ওকে, ফেরদৌসী আক্তার। হ্যাঁ দিদি, আসলে ওনারা দুজনেই চমৎকার লিখেন। আদনান সাজু, সুন্দর, ধন্যবাদ। আনুমাজি, নিলয় দাদা কোথায়? আচ্ছা, নিলয় দাদা, হ্যাঁ একলা আকাশ গত বছর লিখেছিলেন। হ্যাঁ, গত বছরের। হ্যাঁ শিবলি দিদি আসলে ভালো লেখেন, দাদাও খুব চমৎকার লিখেন। সবাই আসলে সবাই অনেক ভালো লিখেন, যারা লিখেন তাদের শব্দচয়ন আসলে এটা বলে শেষ করা যাবে না। কারোর লেখাকে আসলে বলা যাবে না যে এটা এত ভালো, তা সবার একজনেরটা থেকে একজনেরটা ভালো, একক করে বলার আসলে দুঃসাহস নেই। হ্যাঁ শিবলি দিদি, অনেক ভালোবাসা আপনার জন্য। আচ্ছা, আমি আরেকটু পড়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আহ, আমাদের কাছেন রাকাইন দাদা, ওনার একটা লেখা, সেটাও আমার ভাল লাগলো। এইগুলো বেছে বেছে আমি বের করেছি যেটা আমার ভালো লাগলো। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যার লেখা সেই তার অনুভূতিটুকু দিয়ে বুঝতে পারে যে লেখার লাইনটুকু কিভাবে উচ্চারিত হওয়া, মানে হওয়া উচিত বা হতে পারে। আমার তো আসলে আরেকজন আসলে ওভাবে বুঝবে না। তো আমি চেষ্টা করেছি পড়ার জন্য। সুধাংশু সরকার বিশ্বাস, সুন্দর কণ্ঠ। হ্যাঁ, নেট ডিস্টার্ব করছে সুধাংশু দা, এই জন্যই মনে হয় কম শোনা যাচ্ছে। হ্যাঁ,
সুনীল কান্তি চাকমা। হ্যাঁ, আমি রাঙামাটির। শিমলি দিদি, নিলয় দাদা কোথায় আছে? হ্যাঁ, শিমলি দিদিকে প্রশ্ন করতে থাকেন, নিলয় দাদা মনে হয় ছুটিতে আছে। চলে আসবে নিলয় দাদা, আশা করছি। আমি কাছের রাখান দাদার একটু লেখা, একটা লেখা, সেটা পড়ার চেষ্টা করছি। তা হচ্ছে হৃদয় ভাঙার শব্দ। আসলে হৃদয় ভাঙার শব্দ কি আমরা শুনতে পাই? শুনতে পাই না, কিন্তু অনুভব করতে পারি হৃদয় ভাঙার শব্দটুকু। এটা যে কত মর্মান্তিক এবং কত কষ্টকর, সেটুকু আমরা আসলে যারা, যাদের মানে অনুভব করি, যারা যারা কষ্ট পাই, অনুভূতিতেই সেটা আসলে বোঝা যায় যে হৃদয় ভাঙার শব্দটুকু সেই বুঝতে পারে, সেই শুনতে পারে, যার হৃদয়ে কষ্ট পায় বা আঘাত পায়। ওকে, হৃদয় ভাঙার শব্দ। হ্যাঁ, কাসেম দা, অনেক কিছু বলে ফেললাম আপনার এক লাইন থেকে, কিছু মনে করবেন না। হ্যাঁ, ক ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয়, বলতে পারো তুমি? আমার চাওয়া কি ছিল মনে রেখেছো তুমি? সামান্য পাওয়াতে খুশি আমি। খুঁটিনাটি অভাব অনটনের মাঝে আমার সুখ খুঁজেছি আমি, তাও আমায় দিতে পারো, দিতে পারলে না তুমি। সরি, লাইনটা আবার বলছি। তাও আমায় দিতে পারলে না তুমি। এখন অনুতাপে অনুতপ্ত তুমি, কিন্তু কেন? সুখে আছি বলে আমি? আমার হাসি খুশি জীবন আর আনন্দ উল্লাসে ভরা জীবনটাকে হিংসে করো তুমি? তোমার কাব্যিকতায় আমার অস্তিত্ব নেই, আমি জানি। একটা নির্গুম রাতের কষ্ট বুঝো তুমি? সুখের অভিনয়ের কষ্ট জানো তুমি? হৃদয়ে ভাঙার শব্দ কখনো শুনেছ তুমি? 27টি বসন্ত আমার কেমন কেটেছে, কখনো জানতে চেয়েছো তুমি? তোমার কাছে উত্তর নেই, জানি আমি, তবু প্রশ্ন রেখে গেলাম। হ্যাঁ, কাসেম রাখাইনদার লেখাটা আমার খুব ভালো লেগেছে, সেজন্যই পড়ার মতো দুঃসাহস করেছি। মুন্সি লক্ষ্মী দাদার হৃদয় ভাঙার শব্দ শুনতে পাওয়া যায় না। হ্যাঁ, আসলেই শুনতে পাওয়া যায় না। শহরের দেয়াল বদলে গেছে, বিভূতি কুমার দাস। শহরের দেয়াল বদলে গেছে বিদ্রোহী সব স্লোগানে, তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। জেল জুলুমের ভয় ছেড়ে শিকল দিয়ে মন বাঁধা যায় কি কখনো? বোকার দল তো বোঝে না, কথায় কথায় খুন খারাপি, ঝরা রক্ত বৃথা যায় না। সুন্দর লিখেছেন, আমি একটু পড়ে ফেললাম। অনুবাদী জোর কথা শিখেছেন। আচ্ছা, হ্যাঁ, হৃদয় ভাঙার কেউ শব্দ শুনতে পায় না। মুন্সি কবির, ধন্যবাদ দাদা। সুনীল কার্তিক দাদা, দিদির কাছে রাঙামাটির। এত দ্রুত চলে যাচ্ছে কমেন্টসগুলো, পড়তে সময় লাগছে। দিদির কাছে রাঙামাটির গান শুনবো, বাবা মরেই গেছি, গান গাইতে গেলে তো শেষ আমি। হ্যাঁ, কাছেন রাখেন দাদার লেখা খুব ভালো লেগেছে আমারও। হ্যাঁ, মোশাররফ হোসেন, আসলে চেষ্টা করেছি, আবৃত্তি হইলো কিনা আমি জানি না, চেষ্টা করেছি। হ্যাঁ, হৃদয় ভাঙার শব্দ, হ্যাঁ সুন্দর। ওকে, আচ্ছা, আমি আরেকটা পড়ছি, আমাদের সুনামধন্য লেখিকা ওপার বাংলার পত্রলেখা ঘোষ দিদির লেখাটা। আসলে এটাও আসলে বাবাকে নিয়ে লেখা। আজকে আমার কাছে মনে হয়েছে একটু ভিন্নভাবে নিজের মতো করে সাজাই, তাই বাবাকে নিয়ে লিখেছি। বাবাকে নিয়ে কিছু লেখা আমি বাছাই করেছি, পড়ছি। পত্রলেখা ঘোষ। বাবা নেই না, কোনো কিছুরই কোনো পরিবর্তন হয়নি। আপন ধারায় সূর্য ওঠে, সূর্য যায়, জীবন থেকে একটি করে দিন অচিরেই ঝরে যায় নিজের খেয়ালে। আগে থেকেই মুঠো ফোনটি বেজে উঠত, কিরে তুই কেমন আছিস, খেয়েছিস তো, তোর আবার ঠান্ডা লাগলো নাকি, তোদের সব খবর ভালো তো? কত সময় বলেছি আমি এখন ব্যস্ত আছি, এখন ফোন করছো কেন?
বড় বিরক্ত করো। কয়েক মাস কেটে গেল। চাতকের মতো অধীর অপেক্ষায় বসে থাকি, সেই মধুর ডাক শোনার ফোনটা আজ আর আসে না। আমি ফোন করলে ওপার থেকে কোনো উত্তর ভেসে আসে না। তুমিহীন এই জীবন প্রাচুর্য থাকলেও তোমার অভাব প্রতি মুহূর্তে অনুভব করি বাবা। শূন্য ঘরে তোমার ছবি শুধু বাড়িয়ে দেয় আমার তীব্র মনোবেদনা। আজ বাবা নেই, সেই বিশাল বটবৃক্ষটি শুকিয়ে গেল। রোদে বৃষ্টিতে আমাকে ছায়া দেওয়ার ইট পাথর আর যান্ত্রিকতার কৃত্রিমতায় পৃথিবী আজ ধূসর ধূলিময়। বাবার মতো আর কেউ নেই আমাকে আগলানোর, দুই হাত বাড়ানোর। পরপারে তুমি ভালো থেকো বাবা। আসলে ওইভাবে ভালো করে আমি পড়তে পারিনি, কিন্তু লেখাটা চমৎকার, খুবই চমৎকার বাবাকে নিয়ে লেখাগুলো। হ্যাঁ, আমি আরেকটা লেখা আছে, এটা সবার শেষে পড়ব, সেটা আমি তুলে রাখলাম। সবার শেষে পড়ব বলে। শিরিন শিলা, ধন্যবাদ বোন। পারভিন আক্তার, সুরেলা কণ্ঠ। আসলে সোনালী কণ্ঠ একটা বেশ, জানি না কতটুকু চেষ্টা করেছি। লক্ষ্মী দিদি বাবার কবিতাটি আবৃত্তি দারুণ লেগেছে, চেষ্টা করেছি। উনি লিখেছেন চমৎকার, আমি আসলে ওভাবে পড়তে পারিনি। হ্যাঁ, বাবা পত্রলাগে দিয়ে অসাধারণ সৃষ্টি, আসলে খুব চমৎকার বাবার লেখাটি। হ্যাঁ, বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা সকল বাবার প্রতি। বাবাদেরকে আসলে বাবাদের প্রতি মাকে নিয়ে যত বলা হয়, যত লেখা হয়, যত মানে বাবার মায়ের প্রতি নিবেদনটা সবসময় বেশি থাকে। সারা বিশ্ব বলেন, সমাজ বলেন, সংসার, মায়ের প্রতি নিবেদন সবসময় থাকে, প্রকাশটাও সবসময় থাকে। কিন্তু বাবাকে নিয়ে আসলে সবসময় মাতামাতি হয় না, বলা হয় না। এমন একটা বিষয় যে বাবাকে কখনো বলাও হয় না যে বাবা তোমাকে অনেক ভালোবাসি, বাবা তুমি আমার সবটুকু জুড়ে আছো। এটুকু আসলে কোনো ছেলে মেয়ে আমার মনে হয় না কখনো বলতে পারে। তখনই বলতে পারি এই কথাটা যখন আসলে বাবা আমাদের মাঝে থাকে না। অথচ কি অদ্ভুত, মাকে নিয়ে আমরা, আমিও একজন মা, তারপরেও মাকে আমরা এত বেশি মাকে নিয়ে বলি, মেতে থাকি। কিন্তু বাবাও সে পৃথিবীর অর্ধেকটা মা, অর্ধেকটা বাবা। সন্তানের যে একটা পৃথিবী থাকে, সেই পৃথিবীর অর্ধেকটাই বাবা, অর্ধেকটা মা, দুজনে মিলে একটা পৃথিবী। মাকে নিয়ে আমরা সব সময় বেশি বেশি প্রকাশটা বেশি করি মাকে নিয়ে, কিন্তু বাবাকে নিয়ে আসলে এতটা প্রকাশ হয় না। যে আমার বাবাকে আমি কখনোই বলতে পারিনি যে বাবা আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আসলে কখনোই বলতে পারি না। কিন্তু অনুভব হতো যে বাবা না থাকলে আমি একটা দিন বাঁচতে পারবো না, বাবাকে ছাড়া আমার পৃথিবীটা আমি কখনোই কল্পনা করতে পারতাম না। কিন্তু বাবাকে কোনো দিন বলতে পারি নাই যে বাবা তোমাকে আমি অনেক মিস করি, বাবা তুমি না থাকলে আমার ভালো লাগে না, তুমি মানে কি বলবো, আসলে কখনোই বাবার প্রতি শুকরিয়া আদায় তো দূরে থাক, আমরা বলতেই পারি না যে বাবা তোমাকে ভালোবাসি। কোন সন্তানই বলতে, আমার মনে হয় না কোনো সন্তান এত কাছ থেকে মানে একটা বয়সে এসে বলতে পারে, যখন সে নিজে বাবা মা হয়। কিন্তু তখন হয়তো সময় থাকে না, সুযোগ থাকে না, যেমনটি আমিও পাইনি। যাই হোক, একটু আরেকটা লেখা পড়ছি এখন, সেটা হচ্ছে একটা রাতকে নিয়ে লেখা, সেটা পড়ার চেষ্টা করছি। চাঁদ, রিসেন্ট লেখা এটা একদম। চাঁদের জায়গায় চাঁদ আছে, রাতের শহরে রাত। মেঘও আসে আগের মতোই, জোছনায় সেই মায়াবী ফাঁদ।
বজ্রপাত চমকে দেয়, বৃষ্টি বাড়ায় হাত, এই শহরে নিশি ডাকে, অন্য শহরে প্রাত। এটা লকডাউনের প্রথম দিকে এত মানে কি বলে এটা এত অনিয়ম হতো, ঘুম রাত দিন সব এক হয়ে গিয়েছিল, সেজন্য তখন এটা লিখেছিলাম। হ্যাঁ, মুন্সী কবির ধন্যবাদ। আমজাদ ভাই, একটা গান মরে যাব। গান গান গাইতে পারি না আসলে। গান তো আসলে অনেকেই গায়, আমি না হয় না পারার দলেই রইলাম। আবার একটু ছোট দুলান চারু কবিতা, সেটা পড়ছি, আমার খুব পছন্দের, নিজের কাছেই ভালো লাগে নিজের লেখা, ছোট ছোট লেখাগুলো। ঠিক আছে। জীবনের যাহা কিছু অতি মূল্যবান, তোমাকে ছাড়া সবই যেন হয়ে যায় ম্লান। দুটো লাইন। আমজাদ ভাই, আপনার গান শুনবো, মাফ করে দিন, আমি গান করতে পারি না। আচ্ছা, হ্যাঁ রুকসানা আবেদা, হ্যাঁ আসলে বাবাকে নিয়ে যতই বলা যাবে ততই কম। অবশ্যই, মানে একজন নীরব নীরব একজন মানুষ, যে কখনোই নিজের চাওয়া পাওয়া কোনো কিছুই কখনো সংসারে ব্যক্ত করতে পারে না বাবা। আর সেই বাবাকে আমরা খুব সামান্য সময় মনে করি, যেমন আজকে একটা দিবস হলো আজকে মনে করছি, মানে সম্মুখে সম্মুখে মনে করছি, কিন্তু হৃদয়ে তো তিনি আছেন সব সময়। আমরা বাবার, আমার কাছে মনে হয় যে মেয়েরা বেশিরভাগ বাবার আদর্শতে বড় হয় এবং বাবার আদর্শকে লালন করে। আমার মনে হয় যে আমি আমার বাবার প্রতিটা কথা আমি আমি সব সময় মনে রাখি, যে আমার বাবার এত নীতিতে চলতেন, তার নীতি কথাগুলো খুব ভালো লাগে। যে কিছু কথা ছিল যে তোমার যেই কাজটা সেটা তুমি তুমি নিজে করো, তুমি নিজের থেকে চেষ্টা করো, অন্যের সহায়তা কেন নিবা। যে এই যে কথাগুলা, এটা আসলে নিজের কাজটা নিজে করে যতটুকু শেখা যায়, এটা আসলে অন্যে করে দিলে সেই কাজটার প্রতি তত আগ্রহ বা সেই কাজের যে অর্জনটা, সেই কাজের ফলটা আসলে বোঝা যায় না যে এটা কত কষ্ট থেকে অর্জন বা কত পরিশ্রম। হ্যাঁ, বাবা নিয়ে আলোচনা কম হয় আপা, যে লেখে যে সেটাই। মুন্সী কবির, বাবার ভালোবাসা হৃদয়ের অনেক গভীরে থাকে। হ্যাঁ সেটাই, বাবা ভালোবাসা আসলে প্রকাশ করতে পারে, প্রকাশ কম হয়। হ্যাঁ, বাবা নিজেও প্রকাশ কম করেন। যেমন আমার বাবা যখন এত গম্ভীর ছিলেন, ছুটির দিনগুলোতে আমরা একসঙ্গে খেতে বসতাম, আমি সবসময় বাবার পাশে বসতাম, ভয় পেতাম কিন্তু প্রচণ্ড ভালোবাসতেন। আর সেই সেই বাবার প্রতি আমাদের প্রশ্নটা একদমই কম থাকে। তো যখন ঘুমিয়ে যেতাম বাবা, মানে আমার ঘুম এত পাতলা ছিল, বুঝতে পারতাম বাবা রাতে গিয়ে আবার মশারিটা ঠিক করে দিতেন, ফ্যানটা আবার কমিয়ে বাড়িয়ে দিতেন, আবার গিয়ে দরজাটা চেক করতেন, জানলাটা চেক করতেন। আমার মনে হয় আমি যত রাত জেগেছি প্রতিটা রাতের সাক্ষী আমার বাবা ছিল। মাকে মানে আমার সাথে রাত জাগতে দেখিনি আমি, কিন্তু আমার বাবাকে আমি প্রতিটা রাত জাগাতে পেয়েছি সাথে। বাবা হলেন বট গাছের মতো। এখন বুঝি, যখন রাগ করতাম তখন বাবা বলতেন, রাগ করে কথা না বললেই বাবা খুব আপসেট হতো, সবাইকে বলতো দেখো আমার মেয়েটা আমাকে ডাকে না। তো তখন আসলে বুঝতাম না যে ওনার এই কথাটার আবেগ বা কতটুকু অনুভূতি নিয়ে বলছে, এখন বুঝি। এখন মনে হয় যে আসলেই আরেকটু থাকার দরকার ছিল বাবার। বাবা আসলে বিশাল একটা ছায়া সন্তানের উপর, এত সাহস, মানে বাহিরের জগৎটাকে মোকাবেলা করার জন্য বাবা পাশে থাকলেই যথেষ্ট। যাই হোক, আবার ছোট দুলান নিয়ে বলছি। হ্যাঁ, বাবাকে নিয়ে আসলে আজকে বেশি বলছি। আমি বাবাকে বলার আসলে এত সুযোগ পাইনি, আমাদের বাবা খুব অল্প বয়সে আমাদের কাছ থেকে চলে গেছেন, যার জন্য সুযোগ পেলেই একটু বলি। হ্যাঁ, মুন্সী কবির, ঘুমিয়ে আছে আমার বাবা। হ্যাঁ, প্রতিটা বাবাই আছে, প্রতিটা শিশুর অন্তরে ঘুমিয়ে থাকে, প্রতিটা সন্তানের অন্তরে।
হাসান মঞ্জু ভাই ধন্যবাদ। ত্রিদীপ দেব মরে যাব গানের প্রথম কলি কি? এটা আমি জানি না গানের কলি কি। আচ্ছা, সুনীল কান্তি চাকমা বাবা তো আকাশ, সেখানে যাই সেখানে ছাতার মতো। হ্যাঁ, বাবা আসলেই আকাশ, ছাতার মতো, অদৃশ্য ছাতা। শিরিন শিলা চমৎকার, ধন্যবাদ। শিন্দি চৌধুরী ধন্যবাদ দিদি। হ্যাঁ, আমজাদ দাদা ধন্যবাদ। মহসিন কবির বাবার কোনো মৃত্যু নাই। হ্যাঁ, বাবার কোনো আসলে মৃত্যু নেই। বাবা মা এরা সন্তানের কাছে সব সময় জীবিত থাকে, ছায়া হয়ে নিজের মধ্যে লালিত হয়। না সুনীল দা, গান মরে যাবো গান গাইতে পারি না। হ্যাঁ, বাবা বটবৃক্ষ। নিলয় চৌধুরী বাবা মানেই পলর বলদ। আসলে বাবা আসলে অন্যরকম। বাবার কয়টা কাপড় ছিল আসলে আমার জানা নেই, কিন্তু বাবার এখন মনে পড়ে বাবার আসলে কত কিছুই ছিল না। ধন্যবাদ। আমি আসলে কমেন্টসগুলো দেখছি। আইলি বিডি নামটা আসলে আমি বুঝতে পারছি না। আইলি বিডি কৃতজ্ঞতা পেয়ে কবি দেরি হয়ে গেল। তারপরে আসছেন, ধন্যবাদ। চন্দন বড়ুয়া অসাধারণ দিদি, খুব সুন্দর। ধন্যবাদ। আমি ছোট লাইনগুলো আবার পড়ছি। চারু কবিতা। অযাচিত। অযাচিত কষ্ট যখন দুহাতে আঁকড়ে ধরে, তাই না দেখে সুখগুলো ফিরে যেতে বায়না ধরে। আরেকটা পড়ছি, ওগুলো ছোট দোলানের ইচ্ছেগুলো। অনেক কিছু লিখতে ইচ্ছে করে, আবার ইচ্ছেগুলো কেমন নিষ্প্রাণ হয়ে যায়। অনেক চঞ্চলতা এসে ভিড় করে, পরক্ষণেই তা মিলিয়ে যায়। অনেক ভালো লাগার মুহূর্তগুলো ক্ষণিকেই বিলীন হয়ে যায়। হতাশাগুলো খুব ভয়ানক, তাই ভালো লাগা ক্ষণকালের। বেঁচে যাওয়া বা মরে যাওয়া দুইই সমান, একাল আর ওকালের। আরেকটু বলছি, সেটা হচ্ছে আমার সময় শেষ হয়ে গেলে কেউ একটু আমাকে বলবেন। আমার কিন্তু এখনো অনেকগুলো লেখা রয়ে গেছে। আচ্ছা। অযথাই আর ভাল লাগে না, কোনো কাজে আর মন লাগে না, একলা লাগে ভারী। হাই রে কিছু করি। আবার দুটি চারু কবিতা। তোমার জন্য একটি সকাল, সারা দিনও কম হবে। ঘুরে ফিরে প্রতিক্ষণে তুমি ছিলে, তুমিই রবে। আবারও বাবাকে নিয়ে আমি ঘুরে ফিরে আসছি। না, ঘুরে ফিরে বাবাকে নিয়ে এটা অবশ্য লেখা পড়া হয়ে গেছে, সরি। আচ্ছা, আরেকটা পড়ছি। ভাঙলো চুরি। ভাঙলো চুরি, এটা এটা খুবই অল্প কিছুদিন হলো লেখা। অতি সামান্যতেও কখনো সখনো অসামান্য মন ভারী হয়, দায়ী আমি ও আমার অনুভূতি। তুমি তাই তোমার মতো থাকো ঘিনিয়ে সুখ যত, সে সুখের পাখি ও সুখের ফানুষ।
তোমার ভাবনার কাছে অন্যরা কি কখনো মানুষ? কেবল ওরাও মিথ্যে বলি চিরসুখের চেনা যাওয়া আসা, ভুল মানুষে ছিল যত আমার ভালোবাসা। ভুলে ভরা মানুষ এখন, ভুল মানুষ কি তো বলবে তখন? সাজাও তুমি মনের মতন কাচের চুড়ি, ভাঙবে যখন ঘনিয়ে আসা জ্যোৎস্না তখন ঘন কালো মেঘে যাবে ঢেকে, কে তখন ডাকবে তাকে? আমি এখন আরেকটু করছি, চেষ্টা করছি। বাবা, সময়টা আসলে কিভাবে চলে যাচ্ছে টের পাচ্ছি না। এমনিতে মনে হলো যেন অনেকের লেখা এখনো পড়া বাকি আছে। আচ্ছা, আমি আমার একটা প্রিয় লেখা দিয়ে শেষ করব পড়ে। তো পড়ছি আমাদের শায়লা খানের একটি লেখা, শায়লা আপার, পার্বত্য কাব্যের প্রিয় লেখিকা। জীবন জুয়ায় কেউ বা জিতে, জুয়ারি জীবন। জীবন জুয়ায় কেউ বা জিতে, কেউ বা আবার হারে, কেউ বা আবার সব হারিয়ে ধুকে ধুকে মরে। মনের দুঃখে কেউ বা কাঁদে, কেউ বা আবার সুখে, সুখে দুঃখে কেউ বা আবার আশায় বুক বাঁধে। জুয়ার ভাটার এই জীবনে চলছে নানান জুয়া, জুয়ারি মন নেশায় মাতাল, লাগছে ধোয়া ধোয়া। জীবন যেখানে যেমন আলোহীন ধূপ ছায়া, নিরাশায় দোলা চলে, খেলে যায় জুয়া। জীবন জুয়ায় বাজি ধরে, কেমন করে ঘুরছে মানুষ, পদে পদে হেরে গিয়েও সাহস নিয়ে ঘুরে দাঁড়া। তা এখন আমিও তাড়াতাড়ি করছি, দেখছি যে সময় আসলে খুব দ্রুত চলে যাচ্ছে। এখন আমি আমজাদ ভাইয়ের একটি লেখা পড়ছি। আমজাদ ভাই আমাদের প্রিয় লেখক। আমজাদ ভাই খুবই চমৎকার লিখেন। উনি একজন আধ্যাত্মিক মানুষ। চেষ্টা করেছি তার লেখাটুকু পড়ার জন্য। পল্লী গায়ে মানুষ। হ্যাঁ, তো সেটা হচ্ছে, পল্লী গায়ে জন্ম আমার, পল্লী গায়ে বাড়ি, পল্লী গায়ে মানুষ নিয়ে চলাফেরা করি। পল্লী গায়ে স্বাধীনতা, পল্লী আমার আশা, পল্লী গায়ে সুখে দুঃখে পল্লীতে মোর বাসা। পল্লী গায়ের কৃষাণ আমি, পল্লী মাঠের চাষা, পল্লী গায়ে বড় হয়ে পল্লী মায়ের ভাষা। পল্লী গায়ে জারি সারি পীর ফকিরের মেলা, পল্লী গায়ে বর্ষা এলে কলা গাছের ভেলা। পল্লী বিলে মাছ ধরতে যায় ঠেলা জালি দিয়া, পল্লী বধূ পানি আনে মাটির কলস দিয়া। পল্লী গায়ে পা নাচিয়ে ঢেকিতে বানে ধান, পল্লী গায়ের মা চাচিরা আদরে দেয় পান। পল্লী গায়ে মোরগ ডাকে ভোর হয়েছে রাত, পল্লী গায়ে শাক সবজিতে পেট পুড়ে খায় ভাত। পল্লী গায়ের বটের ছায়ায় রাখাল বাজায় বাঁশি, পল্লী গায়ের প্রকৃতি আর বাতাস পাশাপাশি। পল্লী গায়ে দেয়াল নাচে শাপলা ফুলের হাসি, পল্লী গায়ে কাঁঠালের স্বাদ, ইলিশ ভালোবাসি। পল্লী আমার ভালোবাসা, পল্লী আমার প্রাণ, পল্লী মায়ের কুলে বসে আনন্দে গাই গান। আসলে সময় একদম চলে যাচ্ছে। অনেকের লেখা, পছন্দের লেখা আমি বেছে রেখেছিলাম, শেষ করতে পারবো কিনা জানি না। মনে হয় শেষ করতে পারবো না। অরুণ চাকমার একটা লেখা ছিল, অনেক সময় দ্রুত অনেক চলে গেছে, টের পাইনি। হ্যাঁ, আমাদের পাগলা রেজাউল ভাইয়ের একটি লেখা পড়ছি। আরো ছিল, আসলে সময় পাচ্ছি না অনেকের সময়গুলো পড়ার। রেজা ভাই, ওনার লেখা। ঘুমটাও বড্ড অবাধ্য, গভীর রাত, শুনশান নীরবতা,
শুধু ঘুমহীন দুটি চোখ। আর কিছুক্ষণ পরই গতকালের শেষ বিকেলের আলো আমার চোখ দিয়ে স্পর্শ করবে আজ প্রথম ভোর। ইদানিং এমনই হচ্ছে, ঘুমও অভিমানে আমার থেকে পালিয়ে বেড়ায়। ক্লান্ত চোখ দুটো কত খুঁজে তবু ঘুমের দেখা মেলে না। ঘুমটাও বড্ড অবাধ্য আজকাল, শোনে না কথা, আমার সাথে লুকোচুরি খেলে। আর আমি ভোরের শুরুটা দেখে সুন্দর সকালগুলো হারিয়ে ফেলি। হ্যাঁ, রেজা ভাইয়ের সুন্দর একটা লেখা, আসলে ওভাবে আমি এত সুন্দর করে পড়তে পারিনি। লেখাটা খুবই সুন্দর। চন্দন বড়ুয়া, অসাধারণ লাগে। ধন্যবাদ ভাই, অসাধারণ লাগে। আচ্ছা, যেহেতু আমাদের সময় শেষের দিকে, তো আমি আমার প্রিয় একজন লেখকের লেখা পড়ে ইতি টানতে চাচ্ছি। পত্র লেখা খুব সুন্দর, ধন্যবাদ দিদি। মুন্সি কবির। আচ্ছা, আমি চেষ্টা করছি। আবার হলো আমার প্রিয় একজন লেখকের পছন্দের ওনার একটা লেখা পড়ে আমি মানে শেষ করব। যেহেতু গান হয়নি, দুঃখিত, আমি গান শোনাতে পারিনি। আসলে যে যেটা না পারে সেটা বৃথা চেষ্টা করে লাভ নেই, সেজন্য আর চেষ্টাও করিনি। ওকে। নিলয় দাদার একটা লেখা আমার খুব ভালো লেগেছে। সেই লেখাটা আমার আসলে আবেগ চলে আসে এই লেখাটাতে, সেটাই পড়ছি আমি। বাবা, সেকেলের শিক্ষক গুরু মশাই, মাস মাইনে 180 টাকা, কোনোভাবে টেনে নিচ্ছেন সংসারের চাকা। মাস শেষেতে সব সময়ে পকেট খানা ফাঁকা। পঞ্চপাণ্ডব পুত্র তার একটি মাত্র কন্যে, খুশিতে তার মন ভরে যায় ঘরে খুশির জন্যে। বুঝতে দেয় না কখনো সে ঘর চলানো দায়, ছেলে মেয়ে খেলো কিনা সেটাই জানতে চায়। রাত জাগত বই লিখতে ঘুমের সময় নেই, 4 ফর্মা লিখতে হবে এক রাত্রিতেই। পূজা পার্বণ এলে পরে দিত নতুন জামা, পড়তাম আমরা, হাসতো বাবা, হাসি যে থামে না। সেই বাবাকে যখন দেখি ভেন্টিলেশনে নিচ্ছে, বুকে আমার তখন যেন চিনচিন ব্যথা করছে। মৃত্যু দাও, মৃত্যু চাই, নিয়ে যাও এবার, এমন বাবাই দিও আমায় কয়েক হাজার বার। আসলে নীরজ দাদার এই লেখাটা খুবই চমৎকার। পড়াটা আমি এত ভালো করে পড়তে পারি নাই, দাদা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সরি, চেষ্টা করেছি আমি আমার নিজের মতো করে পড়ার। তারপর যেহেতু শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন। এই বৈশ্বিক যে দুর্যোগ চলছে এখন, আমরা অবশ্যই সাহস নিয়ে চলবো, অল্পতে ভেঙে পড়বো না। জ্বর সর্দি কাশি হলে যেন ভয় না পাই। নিজের সাহসেই আসলে মানে সুস্থ থাকার প্রথম এবং প্রধান বিষয়। সবাইকে পরম করুণাময় সুস্থ রাখুক, সুন্দর রাখুক, সবাইকে ভালো রাখুক। আমাদের এই কঠিন পরিস্থিতি আমাদের কাছ থেকে আমাদেরকে মুক্তি দেয় এই কঠিন পরিস্থিতি, সেই দোয়া করি সবার জন্য এবং সেই প্রার্থনা করি সবাই যেন আমরা অচিরেই আমাদের এই কঠিন অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। সেজন্য আমরা সবাই সাহস রাখবো, অবশ্যই ভয় পেয়ে যাব না, ভেঙে পড়বো না, চিন্তিত হয়ে যাব না, আর সতর্ক থাকবো, পরিবারের সঙ্গে হাসি খুশি থাকবো। যতটুকু সুস্থ থাকি ততটুকুই নেয়ামত। আসলে সুস্থ থাকা পারাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সবার জন্য
অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল এ পর্যন্ত যারা ছিলেন সবার জন্য। আর শুভকামনা। আর আমার মানে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই।